This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH বিকেল ৫টা শুরু করছি আজকের পাঁচ কথা মানে এখনো পর্যন্ত যা যা ঘটে গেছে তার মধ্যে থেকে ঝাড়াই বাছাই করে সেরা খবর আপনাদের সামনে নিয়ে আসি আমি মঞ্জিরা। আজ পাঁচ কথায় কোন খবরের দিকে নজর? শুরুতেই নজর রাখবো কল্যাণীতে গণধর্ষণের ঘটনায় সাজা ঘোষণা, দোষী ৭ জনকে ২০ বছরের জেলে পাঠালো কল্যাণী আদালত, সঙ্গে ৫০,০০০ টাকা করে জরিমানা। আরও একবার আপনাদেরকে জানাই এই মুহূর্তের খবর। কল্যাণীতে গণধর্ষণের ঘটনায় সাজা ঘোষণা, দোষী ৭ জনকে ২০ বছরের জেলে পাঠালো কল্যাণী আদালত, সঙ্গে ৫০,০০০ টাকা করে জরিমানা। মহাদেব এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের প্রতিনিধি মহাদেব। আজ কি হলো আদালতে? দেখো, যে আদালতে তোলা হয় এবং গতকালকে তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছিল, আজকে শুধু সাজা ঘোষণা বাকি ছিল। আজকে আদালত সাজা ঘোষণা করে এবং সেখানে ২০ বছরের সাজা ঘোষণা করে এবং পাশাপাশি ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। দেখো, ঘটনার পর ৮ জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল কল্যাণী থানার পুলিশ এবং তাদেরকে আদালতে তোলা হয়। পরবর্তীকালে একজনকে বেকসুর খালাস দেওয়া হয় এবং বাকি ৭ জন অভিযুক্তকে কিন্তু তাদের সাজা ঘোষণা করা হয়েছে। খুব সংক্ষেপে যদি একটু ঘটনাটা মনে করিয়ে দাও দর্শকদের। একদমই, দেখো, গত বছর ঘটনাটি ঘটেছিল এবং স্টেশনে এক আত্মীয়কে তুলে দিতে এসেছিল, স্বামীর সঙ্গে বাড়ি ফিরছিলেন স্ত্রী, সেই সময় তাকে জোর করে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ এবং তারপরে পুলিশ কিন্তু ৮ জনকে গ্রেপ্তার করেছিল এবং তাদের মধ্যে ৭ জনের আজকে ২০ বছরের সাজা এবং ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। ধন্যবাদ মহাদেব। পরের খবর, কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে সিবিআই প্রায় ৩ ঘন্টা পেরিয়ে গিয়েছে। আরজি কর মেডিকেল কলেজে দুর্নীতি মামলার তদন্তে বেলগাছিয়া পূর্বের তৃণমূল বিধায়ক এবং কলকাতা ডেপুটি মেয়রকে জিজ্ঞাসাবাদ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অফিসারদের। আচ্ছা, আমি বলে দিচ্ছি, আমি বলছি, এটা হচ্ছে এক সেকেন্ড, সবাই চিৎকার করলে বলবো কি করে। আপনারা সবাই চুপ করুন দয়া করে। 179 বিএনসিসি নোটিশ অফ উইটনেস, এইটা আমার কাছে পাঠানো হয়েছিল। তারা এসেছিলেন আরজি করের রোগী কল্যাণ সমিতির সময়, আমি যে পিরিয়ডে এক্স অফিসিও মেম্বার লোকাল এমএলএ হওয়ার সূত্রে ছিলাম, সেই ব্যাপারে ওদের কিছু প্রশ্ন ছিল। সেই প্রশ্নগুলো ওরা কোশ্চেনার নিয়ে এসেছিল, আমি উত্তর দিয়েছি, ওরা শুনেছেন, লিপিবদ্ধ করেছেন, চলে গেছেন, এটাই ব্যাপার। নোটিশ পরশুদিন, পরশুদিন রাত্রিরে আমার বাড়িতে এসেছিল। হ্যাঁ, নোটিশ এসেছিল। তার আগে ওনারা ফোন করে আমার সাথে কথা বলতে চেয়েছিলেন, কিন্তু এখন তো অনেক ফ্রড ফোন হয়, তো আমি আশা করেছিলাম নোটিশ এলে আমি কথা বলবো। তো ওরা বলছে এরকম আমরা 500-600 লোককে এরকম উইটনেস ইন্টারোগেশন করেছি, তো আপনার কাছেও আমরা এই নোটিশ পাঠিয়েছি, এটা সার্টিফিকেট অফ উইটনেস। আমরা আপনার কাছে কয়েকটা প্রশ্নমালা নিয়ে এসেছি, আমি সেই প্রশ্নের উত্তর দিয়েছি। তারা তাদের মতো করে প্রশ্নের উত্তর নিয়েছেন। একজন নাগরিক হিসেবে আমার কোঅপারেশন করার কর্তব্য এবং আমার ভূমিকা, রোগী কল্যাণ সমিতি এক্স অফিসিও মেম্বার, 3-4টে বছর এই মিটিং অ্যাটেন্ড করা ছাড়া এই কোনো ভূমিকা ছিল না। সেগুলো ওনাদের কাছে এক্সপ্লেন করেছি, ওনারা শুনেছেন, লিপিবদ্ধ করেছেন, চলে গেছে। গতকালও তিনি অভিযোগ করেছেন যে ভোট আসলেই এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো অ্যাক্টিভ হয়ে যায় এবং তারপরের দিনই আপনার বাড়িতে সিবিআই। না, আমার বাড়িতে সিবিআই এসছে এর জন্য আমার কোনো খেদ নেই, কারণ আমার রাজনৈতিক চরিত্র কি আপনারা সবাই জানেন। 15 বছর ধরে কলকাতা কর্পোরেশনে হেলথ সামলাচ্ছি, আমার বিরুদ্ধে কেউ কোনোদিন আঙুল তুলতে পারিনি এবং রোগী কল্যাণ সমিতিতে আমার ভূমিকা আরজি করের রোগী পরিষেবা নিয়ে এবং আমার কার্যকর সীমিত ছিল রোগী কল্যাণ সমিতির বছরে 3-4টে মিটিং হতো, সেই মিটিং অ্যাটেন্ড করা। তার বাইরে আরজি করে আমার কোনো ভূমিকা ছিল না, সেটাই ওনাদেরকে এক্সপ্লেন করেছি। ওনারাও অনেকটা জানেন, ওনারা কোশ্চেন নিয়ে এসেছিলেন, আমি উত্তর দিয়েছি। দেখুন, আমার এই বক্তব্যটা আমার দল থেকে যা বলার বলবে, আমার দল থেকে বলবে। তবে ওরা আমাকে প্রশ্ন করেছেন, এরকম আমাদের আরও অনেক জনপ্রতিনিধি এই কমিটির মেম্বার ছিল, আর তাদের কাছেও নিশ্চয়ই করবেন কিনা জানি না। যাই হোক,
এটা যে কোনো উদ্দেশ্যই থাকুক আমি তাতে কিছু মনে করি না, এই কারণ আমি জানি যে আমার এখানে কোনো ভূমিকা নেই। তো ন্যাচারালি আর যেটা ওরা করেছেন সেটা ভারতীয় ন্যায় সংহিতা আমি দেখেছি। এটা ওরা যে কোনো মানুষকে, এটা পুলিশ অফিসারের মানে যে কোনো পুলিশ অফিসার বা সিবিআইয়ের 179 BNSS ভারতীয় ন্যায় সংহিতায় যে কোনো মানুষকে ওরা যদি মনে করেন তার কাছে কোনো সাক্ষ্য গ্রহণ করবেন, তার কাছে গিয়ে কোশ্চেন করবেন, এটা করতে পারেন। না না কোনো না কোনো ডকুমেন্টস চাওয়ার কোনো প্রশ্নই নেই। না 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 এটা হচ্ছে ফিনান্সিয়াল কারাপশনের সম্বন্ধে রোগী কল্যাণ সমিতি। হ্যাঁ, মানে উনি জিজ্ঞেস করেছেন যে রোগী কল্যাণ সমিতির ভূমিকাটা কি, এবং রোগী কল্যাণ সমিতির ভূমিকা যেটা আমরা এক্সপ্লেন করেছি, কারণ রোগী কল্যাণ সমিতির ভূমিকাটা পশ্চিমবঙ্গ সরকারের রোগী কল্যাণ সমিতির আইনে পরিষ্কার ডিফাইন করা আছে, সেটাই আমি বলেছি যে রোগী কল্যাণ সমিতির সদস্যদের কার্যকরটা কি ভূমিকা, সেটা আমি বলেছি। এর আগে সুদীপ্ত রায় তিনিও রোগী কল্যাণ সমিতির ছিলেন, এর আগের বার তার বাড়িতে গেছিল গত শনিবার হয়েছে। এর আগে কি আপনাকে কখনো না আমার জীবন কোনোদিন নোটিশ দেয়নি, কোনো প্রশ্ন করেনি, এই প্রথম করেছে। ওর সঙ্গে ফোন করেছিল আগে, আমার সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু এখন হয়তো ফ্রড ফোন হয়, আমি বিশ্বাস করতে পারিনি। রোগী কল্যাণ সমিতির সভাপতি হচ্ছে সুদীপ্ত রায়, আর রোগী কল্যাণ কমিটির সম্পাদক হচ্ছে সন্দীপ ঘোষ। থাকা স্বাভাবিক, থাকতেই তো নিশ্চয়ই থাকতো। দেখুন, আমি 21 সালে বিধায়ক নির্বাচিত এখানে হয়েছি। 22 সাল থেকে, তখন করোনা পিরিয়ডে রোগী কল্যাণ সমিতির মিটিং শুরু হয়েছিল। বছরে 3-4টে, ধরুন 24 পর্যন্ত খুব জোর 12টা মিটিং হবে। আপনি কতগুলো মিটিং? আমি 8-10টা মিটিং অ্যাটেন্ড করেছি, সব করা পারিনি। না না, আরেকটা বিষয় অদিনদা, সেটা হচ্ছে যে এই হাসপাতালের ভেতরে থাকা ক্যাফেটেরিয়া নিয়ে একটা স্বজন পোষণের অভিযোগ উঠছে, এই বিষয়ে কি আপনি? না না না, দেখুন ওরা যে প্রশ্নগুলো করেছে, এই প্রশ্নগুলো আমি উত্তর দিয়েছি, সেগুলোতে নিশ্চয়ই এখানে আলোচনার বিষয় নয়, কারণ ওটা কোর্ট ডকুমেন্টস, তো ন্যাচারালি আমি এখানে সেটা বলতে পারি না। হ্যাঁ, এই তো সার্টিফিকেট দেখাচ্ছি, এটা 179 BNSS ভারতীয় ন্যায় সংহিতা সার্টিফিকেট, নোটিশ অফ উইটনেস, নোটিশ অফ উইটনেস। নোটিশ অফ উইটনেস। অতীন ঘোষের বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম। তিনি পরিষ্কার বলেন, নাগরিক হিসেবে যতটা সহযোগিতা করার দরকার তিনি সহযোগিতা করেছেন সিবিআই এর কাছে। সিবিআই কিছু প্রশ্ন তাকে করেছেন এবং তিনি যথাযথ উত্তর দিয়েছেন, এবং সিবিআইকে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে যে তিনি সহযোগিতা করেছেন সেটা খুব স্পষ্ট ভাষায় বললেন অতীন ঘোষ। আরও একবার আপনাদের জানাই, আজকের অন্যতম বড় খবর, কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে সিবিআই। প্রায় 3 ঘন্টা পার হওয়ার পর অতীন ঘোষ তিনি বেরিয়ে আসেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন, কথা বলেন তিনি। এই মুহূর্তে ঠিক কি বললেন অতীন ঘোষ আরও একবার জেনে নেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় একদম সেখানেই ছিলেন, আমাদের প্রতিনিধি সুপ্রিয়। সুপ্রিয়, শোনা যাচ্ছে? কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে সিবিআই প্রায় 3 ঘন্টা পার। আরজিকর মেডিকেল কলেজে দুর্নীতি মামলার তদন্তে বেলগাছিয়া পূর্বে তৃণমূল বিধায়ক এবং কলকাতার ডেপুটি মেয়রকে জিজ্ঞাসাবাদ, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অফিসারদের 3 ঘন্টারও বেশি সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপর কিছুক্ষণের মধ্যেই তারপরেই বেরিয়ে আসেন অতীন ঘোষ, এবং তিনি বলেন যে নাগরিক হিসেবে সহযোগিতা করেছেন সিবিআই এর সঙ্গে অতীন ঘোষ। আরও একবার তার বক্তব্য। কোনো পার্টি অফিস আক্রমণ করা হলে আমি বিশ্বাস করি না, আমি মনে করি এটা অন্যায়। সুপ্রিয় আমাদের প্রতিনিধি একেবারে অতীন ঘোষের বাড়ির সামনেই উপস্থিত ছিলেন। সুপ্রিয়র সঙ্গে আমরা যোগাযোগ করেছি। সুপ্রিয়, অতীন ঘোষ কি বললেন? আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় নাম জড়ায় রোগী কল্যাণ সমিতির। তৎকালীন রোগী কল্যাণ সমিতির সদস্য থাকার কারণে অতীনের কাছে তথ্য জানতে গেছে সিবিআই খবর সূত্রে। আরজি কর দুর্নীতি মামলার তদন্তে গত 23শে অগস্ট শ্রীরামপুরে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের সুধীর মোড়ের বাড়ি নার্সিংহোমে তল্লাশি চালায় সিবিআই। এরপর আজ অতীন ঘোষের বাড়িতে যায় সিবিআই।
কলকাতা ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে, এবং তিনি পরিষ্কার বললেন যে তিনি নাগরিক হিসেবে যা সহযোগিতা করার, যতটা সহযোগিতা করার তিনি সিবিআই এর কাছে সিবিআই এর সঙ্গে সহযোগিতা করেছেন, এবং সিবিআই বেশ কয়েকটি প্রশ্ন তাকে করে, সেই প্রশ্নের যথাযথ উত্তর তিনি দিয়েছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তার দিকে কেউই কোনোদিন কোনো দুর্নীতির অভিযোগ করতে পারেননি, কেউ আঙুল তুলতে পারেনি, আজও তাই একেবারে তিনি সহযোগিতা করেছেন সিবিআইকে। আমার বাড়িতে সিবিআই এসছে এর জন্য আমার কোনো খেদ নেই, কারণ আমার রাজনৈতিক চরিত্র কি আপনারা সবাই জানেন। 15 বছর ধরে কলকাতা কর্পোরেশনে হেলথ সামলাচ্ছি, আমার বিরুদ্ধে কেউ কোনোদিন আঙুল তুলতে পারিনি, এবং রোগী কল্যাণ সমিতিতে আমার ভূমিকা আরজি করের রোগী পরিষেবা নিয়ে, এবং আমার কার্যকর সীমিত ছিল রোগী কল্যাণ সমিতির বছরে 3-4টে মিটিং হতো, সেই মিটিং অ্যাটেন্ড করা। তার বাইরে আরজি করে আমার কোনো ভূমিকা ছিল না, সেটাই ওনাদেরকে এক্সপ্লেন করেছি। ওনারাও অনেকটা জানেন, ওনারা কোশ্চেন নিয়ে এসেছিলেন, আমি উত্তর দিয়েছি। এটা যে কোনো উদ্দেশ্যই থাকুক আমি তাতে কিছু মনে করি না, এই কারণ আমি জানি যে আমার এখানে কোনো ভূমিকা নেই, না কোনো ডকুমেন্টস চাওয়ার কোনো প্রশ্নই নেই। না না না, মামলায় অতীন ঘোষের কোনো ভূমিকা নেই, তার কোনো ভূমিকা নেই, এটা স্পষ্ট বললেন অতীন ঘোষ। আজ সিবিআই তার বাড়িতে যায় এবং তাকে বেশ কয়েকটি প্রশ্ন করে, এবং সেই প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন, এমনটা জানাচ্ছেন অতীন ঘোষ। সুপ্রিয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। সুপ্রিয়, একটু জানার চেষ্টা করবো, আজ প্রথম কথা সিবিআই যখন গেল অতীন ঘোষের বাড়িতে কি কি হলো, এবং অতীন ঘোষ বেরিয়ে যা যা বললেন আমরা শুনলাম, তাকে কতটা কনফিডেন্ট লাগলো, কি মনে হলো, তার বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল? কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে সিবিআই প্রায় 3 ঘন্টা পার। আরজি কর মেডিকেল কলেজে দুর্নীতি মামলার তদন্তে বেলগাছিয়া পূর্বের তৃণমূল বিধায়ক ও কলকাতার ডেপুটি মেয়রকে জিজ্ঞাসাবাদ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অফিসারদের। বৈঠকে যোগ দেওয়া ছাড়া আর কোনো ভূমিকা আরজি করের দুর্নীতি মামলায় ছিল না অতীন ঘোষের, এমনটাই দাবি। আর কি বললেন জানবো এই মুহূর্তে। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন, জানাবেন সুপ্রিয়। মঞ্জিরা, দেখো, এর কিছু সময় আগেই যখন আমার সঙ্গে কথা হচ্ছিল তখনই কিন্তু আমি দাবি করেছিলাম মূলত রোগী কল্যাণ সমিতির সদস্য হিসাবে অতীন ঘোষ যে সময়কালে দুর্নীতির অভিযোগ হচ্ছে সেই সময় বেশ কয়েকটি বৈঠকে তিনি সন্দীপ ঘোষ এবং সুদীপ্ত রায়ের সঙ্গে বৈঠকে একই সঙ্গে উপস্থিত ছিলেন। সেই সংক্রান্ত মিটিংগুলোতে কি আলোচনা হয়েছিল এই সংক্রান্ত বিষয়ে এদিন তাকে জিজ্ঞাসাবাদ করা হয় প্রায় 2.5 ঘন্টারও বেশি। সরাসরি অতীন ঘোষের সঙ্গে একটু কথা বলবো। অতীন দা, সিবিআই তরফ থেকে আপনাকে সাক্ষী হিসাবে নোটিশ পাঠানো হয়েছিল, প্রায় 2.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ। মূলত আজকের এই দুর্নীতি মামলাতে কি জিজ্ঞাসাবাদ না, প্রশ্নমালা সাজিয়েছে, আমি উত্তর দিয়েছি, ওরা লিখেছে, ব্যাস, এখানে কোনো জিজ্ঞাসাবাদ হয়নি। সেক্ষেত্রে মূলত কি বিষয় যে এই যে রোগী কল্যাণ সমিতিতে আপনি রোগী কল্যাণ সমিতির আমি সদস্য ছিলাম, সেই হিসেবেই তো আমাকে ডেকেছে। আমি সদস্য মানে এক্স অফিসিও বাই ভার্চু লোকাল এমএলএ হিসেবে আমার ওখানে অধিকার, আমি ওখানকার মেম্বার হয়। আমি এরকম মেম্বার নয়, এরকম 60-65 জন মেম্বার আছে, বিভিন্ন বিভাগীয় প্রধান আছে। তো ওরা বললো এই সার্টিফিকেট, এই মানে এই নোটিশ অফ সার্টিফিকেট, নোটিশ অফ সার্টিফিকেটটা এটা এরকম 500 জনকে করেছে, তার মধ্যে আপনি একজন। সেক্ষেত্রে কতগুলো বৈঠকে আপনি সন্দীপ ঘোষ বা সুদীপ্ত রায় যারা রোগী কল্যাণ সমিতি? শুনুন, সন্দীপ ঘোষ সুদীপ্ত রায় প্রশ্ন নয়, সরকার নিয়োজিত রোগী কল্যাণ সমিতির স্থানীয় জনপ্রতিনিধির অধিকারে আমি সদস্য ছিলাম ওখানে। এখন যিনি প্রিন্সিপাল হয়েছেন, এখন গভর্নমেন্ট আমাকে আবার ওখানে সদস্য করেছেন, সরকারি প্রতিনিধি করেছেন। এখন যিনি প্রিন্সিপাল এমএসভিপি, তাদের মিটিংও আমার যেতে হয়। একেবারে শেষ প্রশ্ন, গতকাল তৃণমূল ছাত্র পরিষদের যে সমাবেশ ছিল সেখান থেকে তৃণমূল নেত্রীকে আমরা দেখেছিলাম সরব হতে এই সিবিআই ইডির অভিযান নিয়ে। তো কোথাও কি আজকেই যে আপনার বাড়িতে আসা, আপনার সঙ্গে কথা বলা, এটার মধ্যে কি আপনি কোনো রাজনৈতিক অভিসন্ধি বা? দেখুন, আপাতত দৃষ্টি যে নোটিশটা আমায় পাঠিয়েছে, এই নোটিশটা আমি নিজেও আইন পড়েছি, আইনের ছাত্র ছিলাম, ন্যাচারালি আমি কনস্টিটিউশন খুলে দেখেছি যে ভারতীয় নতুন যে ন্যায় সংহিতা হয়েছে, এই ন্যায় সংহিতায় 179 ধারায় ভারতবর্ষের যে কোনো পুলিশ অফিসার, যে কোনো গোয়েন্দা সংস্থার অফিসারকে অধিকার দেওয়া আছে। তিনি এই নোটিশ করে আপনাকে, আমাকে, যাকে হোক, আপনাকে নোটিশ পাঠালেও, আপনি আরজি করে যুক্ত না থাকলেও আপনাকে নোটিশ পাঠালেও আপনার কাছে উনি আসতে পারেন, আপনাকে প্রশ্ন করতে পারেন, এটা ওদের অধিকারের মধ্যে। সেই অধিকার প্রয়োগ করেছেন, এর জন্য আমি কোনো অসন্তুষ্ট নই। ফার্দার কি আপনার সঙ্গে যোগাযোগ করা হবে বা আপনাকে ডাকা হবে? না না, এরকম কোনো কথা ওরা বলেনি, কারণ এই নোটিশে তার কোনো প্রভিশন নেই। কোনো ডকুমেন্টস কিছু চাওয়া হয় না, কিচ্ছু না।
আমরা অতীন ঘোষ, কলকাতা পুরসভার ডেপুটি মেয়র, তার সঙ্গে কথা বললাম। প্রায় 2.5 ঘন্টারও বেশি সময় ধরে এদিন কিন্তু সিবিআইয়ের যারা অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের 2.5 ঘন্টা ধরে কিন্তু সিবিআইয়ের অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের যারা আধিকারিকরা রয়েছেন তারা কথা বলেন, তার স্টেটমেন্ট নেওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে অতীন ঘোষ তিনি যেটা দাবি করছেন, যে সময়কালে এই আরজি করের দুর্নীতির কথা বলা হচ্ছে, সেই সময়কালে এই রোগী কল্যাণ সমিতির যে বৈঠকগুলো হয়েছিল তার মধ্যে বেশ কয়েকটি বৈঠকে তিনি নিজে উপস্থিত ছিলেন, অর্থাৎ প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তার পাশাপাশি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়ের সঙ্গে তিনিও কিন্তু উপস্থিত ছিলেন। আর সেই সমস্ত বৈঠকে কি আলাপ আলোচনা হতো বা বিভিন্ন টেন্ডার থেকে শুরু করে বিভিন্ন যে দুর্নীতির অভিযোগ উঠে এসছে সেই সম্পর্কিত বিষয়ে কোনো রকম কোনো কিছু তিনি অবগত ছিলেন কিনা বা তিনি কিছু জানতেন কিনা, এই সম্পর্কিত বিভিন্ন বিষয় কিন্তু এদিনকে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং অতীন ঘোষ তিনি যেটা দাবি করছেন যে তাকে একেবারে উইটনেস হিসাবে, সাক্ষী হিসাবে নোটিশ করা হয়েছিল, দিন কয়েক আগেই তার কাছে এই নোটিশ এসে পৌঁছয়। এবং সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকে সিবিআইয়ের 4 জন অফিসিয়াল তারা আসেন, 2:15 নাগাদ তার বাড়িতে এসে পৌঁছেছিলেন। এবং 5টা বাজার কিছু সময় আগেই আমরা দেখলাম যে একেবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে সিবিআই অফিসিয়ালরা তারা বেরিয়ে গেলেন। অতীন ঘোষ তিনি কিন্তু বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রোগী কল্যাণ সমিতির সদস্য থাকাকালীন তার সঙ্গে যে সমস্ত বিষয় আলোচনা হয়েছিল সেই বিষয়গুলি জানতে চাওয়া হয়েছে, এমনটাই তিনি দাবি করলেন। মঞ্জিরা। সুপ্রিয়, আপাতত তোমাকে ধন্যবাদ। আর এ নিয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনবো। নির্বাচনে যেন আমাদের পর্যদস্ত করার জন্য একটা চক্রান্ত হচ্ছে এবং সেটা এদিকে কাজে লাগিয়ে হওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে এইসব করে কিছু হবে না। এবং অতীনের বাড়িতে কেন গেছে আমি ঠিক সঠিকভাবে বলতে পারবো না। কোনো তদন্তে যেতে পারেন, তদন্ত করে তাদের জিজ্ঞাসাবাদ করার অধিকার আছে, এই ব্যাপারে অস্বীকার করার কিছু নেই। তবে আমরা ভীত নেই যারা রয়েছেন, এটা আমি রাজনৈতিক দল থেকে আমি বলবো না, আমি স্পিকারের চেয়ার থেকে এই কথা বলবো না। তবে এইভাবে আমাদের গণতন্ত্রের কন্ট্রোল করা যাবে না। আরজি করের মৃত্যু এবং আর্থিক দুর্নীতি এই মৃত্যুর পেছনে অন্যতম কারণ হতে পারে। তৃণমূল কংগ্রেস যে আর্থিক দুর্নীতির বাস্তুতন্ত্র তৈরি করেছে তার সাথে এই দলের বড় বড় নেতা মন্ত্রীরাই জড়িয়ে আছেন। আর সিবিআই কে তার বিশ্বাসযোগ্যতা মানুষের কাছে সঠিক উচ্চতায় রাখবার জন্য যে সমস্ত তদন্ত, সে আরজি করের আর্থিক দুর্নীতি হোক বা শিক্ষা চুরির ক্ষেত্রেই হোক, যারা দোষী তাদেরকে যতদিন না উপযুক্ত শাস্তি দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কাজ তারা সুচারুরূপে করবে, এটাই আমরা আশা রাখি। নজর রাখবো মালদায় পুলিশকে বেল্ট দিয়ে পেটালেন তৃণমূল নেতা। চাঁচলে এএসআই কে বেল্ট দিয়ে মারলেন যুব তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি। বিজেপির 2 গোষ্ঠীর সংঘর্ষের সময় তৃণমূল নেতার দাদাগিরি ছবি দেখাচ্ছি আপনাদের। ঘটনাস্থলে পৌঁছলে এসআই সমীর সিনহাকে বেল্ট দিয়ে এলো পাথারি পেটালেন জয়ন্ত দাস। শুভতোষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শুভতোষ, এই জয়ন্ত দাস এতটা স্পর্ধা পেলেন কোথা থেকে? সেটা এখন সব থেকে বড় প্রশ্ন। যদিও বিরোধীরা বলছে যে সেই শাসক দলের নেতা বলেই এই স্পর্ধা পাচ্ছে, কারণ একের পর এক ঘটনা তারই প্রমাণ। কারণ কদিন আগেই সেই একই রকম ভাবে বিভিন্ন ক্ষেত্রেই উত্তর মালদা কয়েকটা জায়গাতেই সে একই রকম ভাবে পুলিশের উপর হামলার ঘটনা আমরা দেখেছি। কখনো সালিসি সভা নিয়ে সেখানে পুলিশ পৌঁছালে পুলিশের ওপর চড়াও হয়েছে তৃণমূলের নেতারা। ঠিক একই রকম ভাবে এক্ষেত্রে দেখা গেল যে সেখানে বিজেপির 2 গোষ্ঠীর মধ্যে যখন মারামারি নিজেদের মতো ব্যক্তিগত বিষয় নিয়ে, তখন তার মাঝখানে সেখানে তৃণমূলের এই যুব নেতা তিনি হাজির হন এবং শুধু তিনি নন, তার সাথে আরো বেশ কিছুজন তৃণমূলের অনুগামী তারা চলে আসে এবং বেল্ট খুলে তিনি পেটাতে থাকেন। সেখানে গন্ডগোল থামাতে, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যে পুলিশ আধিকারিক সেখানে ছিলেন, পুলিশ অফিসার ছিলেন। এখনো কোনো পদক্ষেপ কি করা হয়েছে? তৃণমূলের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো রকম পদক্ষেপ করা হয়নি। তবে বিধায়ক চাঁচলের বিধায়ক নিহাররঞ্জন ঘোষ জানিয়েছেন যে এই বিষয়ে তিনি তার দলকে, রাজ্য নেতৃত্বকে এই বিষয়ে একটা রিপোর্ট পাঠাবেন এবং জানাবেন যে এই ধরনের, এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানাবেন। এর পাশাপাশি পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এখনো পর্যন্ত এই জয়ন্ত দাস পলাতক, তাকে ধরা হয়নি, বাকি কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনাতে। শুভতোষ, আপাতত তোমাকে ধন্যবাদ। যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদের, মালদার ঘটনা। মালদায় পুলিশকে বেল্ট দিয়ে পেটালেন তৃণমূল নেতা। চাঁচলে এএসআই কে বেল্ট দিয়ে মারলেন যুব তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি। বিজেপির 2 গোষ্ঠীর সংঘর্ষের সময় তৃণমূল নেতার দাদাগিরি। ঘটনাস্থলে যখন এএসআই সমীর সিনহা পৌঁছন তখন তাকে বেল্ট দিয়ে এলো পাথারি পেটান এই জয়ন্ত দাস। অভিযুক্ত জয়ন্ত দাস ইতিমধ্যেই পলাতক। পুলিশ এখনো তার টিকিটি ছুঁতে পারেনি, এমনটাই এই মুহূর্তের খবর। এবং 2টো ছবি আপনাদেরকে দেখাচ্ছি পাশাপাশি, কালিয়াগঞ্জ আর
চাঁচলের ছবি দেখাচ্ছি। পুলিশ মেরুদণ্ড যেভাবে বিক্রি করে দিয়েছে, এবং আমি অত্যন্ত লজ্জিত পশ্চিমবঙ্গের পুলিশের এই অবস্থান দেখে। কয়েকটি আইপিএস অফিসার যারা উপরের দিকে বসে আছেন, তারা নিজেদের যে সমস্ত লোকগুলো আছে, যে সমস্ত পাওনাগুলো আছে, চাওয়া পাওয়াগুলো আছে, সেগুলোকে মেটানোর জন্য নিচুতলার পুলিশদের মেরুদণ্ড ভেঙে সম্পূর্ণভাবে শেষ করে দিয়েছে। এরা রাজনীতিতে অংশগ্রহণ করছে। কে তৃণমূল কংগ্রেসের টিকিট পাবে তা পর্যন্ত পুলিশের ফিডব্যাক নিয়ে তৈরি হচ্ছে আইপ্যাকের মাধ্যমে। আইপ্যাক পুরো পুলিশ প্রশাসনকে ব্যবহার করে কাজ করছে। স্বাভাবিকভাবে পুলিশের এই মুহূর্তে কোনো জায়গা নেই, মানুষের সামনে কোনো রকম পজিশন নেই তাদের। এই মুহূর্তে তন্ময় ঘোষ তৃণমূল মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময়বাবু, আমরা যে ছবি দেখতে পাচ্ছি, দেখাচ্ছিও দর্শকদের, চাঁচলের ঘটনা, এবং সেখানে দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল। সেখানে যখন এএসআই পৌঁছলেন তখন তার উপর রীতিমতো বেল্ট দিয়ে চড়াও হলেন। কে চড়াও হলেন এলাকার দাপুটে তৃণমূল নেতা জয়ন্ত দাস, এবং তিনি এখন পলাতক। কেউ তার টিকিটে ছুঁতে পর্যন্ত পারছেন না। আপনারা কিছু ভাবছেন জয়ন্ত দাসকে নিয়ে? না, আমাদের এখানে ভাবার কিছু নেই। সেই যদি এই দোষ করে থাকে তাহলে প্রশাসন নিরপেক্ষভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমাদের দল কখনোই এরকম ঘটনা সমর্থন করে না। কি ঘটনা ঘটেছে সেই ঘটনা দেখে প্রশাসনের আমরা ছবি দেখতে পাচ্ছি। তন্ময়বাবু, এতটা স্পর্ধা তিনি পেলেন কোথা থেকে? সেটাই আমি বলার চেষ্টা করছিলাম যে প্রশাসনের মতো ব্যবস্থা নেবে। এখানে দল তাকে কোনোভাবে ফেলতে দেবে না, এবং দলীয় স্তরেও আমরা যারা সভাপতি আছেন, জেলা সভাপতি, তার থেকে পুরো বিষয় খোঁজ নিয়ে দলীয় স্তরে পুরো বিষয়টা নিয়ে দেখা হবে, এবং শৃঙ্খলা রক্ষা কমিটি জেলায় যারা আছে তারা পুরো বিষয়টা দেখবে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এই যে ঘটনাগুলো, এগুলো চাঁচলের মতন জায়গায় হয়েছে। চাঁচল কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা। চাঁচলের, আমি মালদা ডিস্ট্রিক্টের লোক, তো সেই জন্য জানি ভালো মতন যে চাঁচলটা কি জিনিস। তো এখানে পুলিশের গায়ে হাত দেওয়া এবং নানাভাবে যে এই বিড়ম্বনা সৃষ্টি করা, এটা বেসিক্যালি খুবই অন্যায় কাজ, নাম্বার ওয়ান। দ্বিতীয় কথা হচ্ছে যে সাধারণ ব্যাপারে তো প্রতিদ্বন্দ্ব মেটাতে গেছে। পুলিশ তো কাউকে মারধর করতে যায়নি, কাউকে অ্যারেস্ট করতে যায়নি। তাকে কেন তাদের পুলিশের গায়ে হাত তুলবে কেন? আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH